ওয়েলকাম টু পাখির বিদ্যালয়। আজ এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে ব্রিডিং সম্পর্কে কিছু তথ্য ইনফরমেশন আমি শেয়ার করতে চলেছি। যারা নতুন ব্রিড করাচ্ছেন এবং কীভাবে আপনি প্রসেসটাতে এগোবেন, কিভাবে কোন জায়গায় লক্ষ্য রাখা দরকার, কোন জায়গায় নয়, এবং সমস্ত প্রসেসটা আমি ডিসকাস করছি। এখানে কোনো স্পেসিফিক পাখি নিয়ে আমি ডিসকাস করছি না যে এই পাখির এই ব্রিডিং, আমি ওভারঅল ব্রিডিংটাকে আপনাদের সঙ্গে শেয়ার করছি যে ব্রিডিং একটা আলাদা পার্ট, যেমন হেলথ একটা আলাদা পার্ট, তবে হেলথের সঙ্গে ব্রিডিং মারাত্মক রিলেটেড কানেকশন মানে রিলেশনে যুক্ত রয়েছে। সেটা হচ্ছে হেলথ ইস্যু থাকলে অ্যাডাল্ট পেয়ারের বা যে মাদার পেয়ার রয়েছে তাহলে কিন্তু ব্রিডিং রেজাল্ট পারফেক্ট আসবে না। ওই আপনাকে মেডিসিনের মাধ্যমে বড় ধরনের সাপোর্ট নিতে হবে। সেই জন্যে যে পাখি থেকে ব্রিড নিচ্ছেন, আপনার কাছে যে কোনো পাখি থাকুক না কেন, সেই পাখির ব্রিড মেল ফিমেল থেকে যে ব্রিডটা নিচ্ছেন সেখানে কী রকম ধরনের প্রিকশন আপনার থাকা দরকার, একটু ওয়েট করুন। সেইটা ডিসকাস করবো আজকে। তো চলুন আরম্ভ করি। দেখুন, ব্রিডিংটা একটা বড় প্রসেস। দেখতে এইটুকুনি ব্রিডিং, BREEDING বা ব্রিড বা হাউ টু ব্রিড ইউর বার্ড, এই যে সেন্টেন্স বা ওয়ার্ড যেটাই থাকুক না কেন, এটা শুরু হচ্ছে একটা মেল ফিমেল নিজেকে সিলেক্ট করলো, ব্রিডিং মোডে আসছে, ওইখান থেকে আপ টু সেলফ ব্রিডিং অবধি একটা ক্ল্যাচ, মানে একটা সিস্টেম। এবার এই সিস্টেমে অনেক রকম কমপ্লিকেশন জুড়ে রয়েছে, যেমন না খাওয়ানো ইত্যাদি ইত্যাদি জড়িয়ে রয়েছে। সেটা আমি সেকেন্ড পার্টে ডিসকাস করবো। এটা এখানে আমি একটা ওভারঅল ডিসকাশন করছি যাতে আপনাদের একটা প্রপার আইডিয়া চলে আসে যে হ্যাঁ, এই জিনিসটা আমাকে এইভাবে করতে হবে। তো চলুন সেটাকে কীরমভাবে। ফার্স্ট হচ্ছে যে পাখির উপযুক্ত বয়স হলে তার থেকে ব্রিড নিন, পয়েন্ট নাম্বার 1। এইরকম নয় যে তাড়াহুড়োর মাথা আপনি ইনভেস্ট করেছেন বলে একটা সেমি অ্যাডাল্ট পাখিকেও হারিয়ে দিয়ে বা বক্স দিয়ে বসিয়ে দিলেন, ওষুধের মাধ্যমে করবেন না। হ্যাঁ, এই ব্যাপারটা আলাদা। আমরা যে বার্ডস লাভার, আমাদের কাছে পাখির জীবনের ভ্যালু আছে, ব্রিডিং এর সেকেন্ডারি। কিন্তু যারা এই মেন্টালিটি নিয়ে ব্রিড করাচ্ছেন যে আমি এত টাকা ইনভেস্ট করেছি, আমাকে তুলতেই হবে, খাওয়া খরচা তুলতে হবে, এই খরচা তুলতে হবে, তাহলে প্লিজ ওয়েট করুন তার ব্রিডিং এজটা আসার অবধি। ব্রিডিং এজ আসার পরও যদি প্রপার কী বলবো ম্যাচিওর ক্ল্যাচ নিতে চান, তাহলেও পাখিটাকে আরও 2-3 মাস সময় দেওয়া উচিত, কি বেশি হলে 5 মাস। বেশি সময় আবার হয়ে গেলে তাদের মধ্যে একটা অ্যাগ্রেসিভনেস বা খিটখিটে ভাব চলে আসে, যেটা সেক্সুয়াল পার্টটা একটা বড় পার্ট। কিন্তু মোটামুটি 3-4 মাস কি 5 মাস একটা গ্যাপ দেওয়া দরকার, যাতে তার মধ্যে ম্যাচিউরিটি লেভেলটা গ্রো করে ন্যাচারাল কারণ অনুযায়ী। এবার আলাদা আলাদা পাখি আলাদা আলাদা বয়সে অ্যাডাল্ট হচ্ছে, তো সেই ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে, যেমন বদ্রির একটা বয়স আছে, লাভবার্ড গ্রুপের রোজি গ্রুপ, ফিশার গ্রুপের একটা বয়স, সেই বয়সগুলো 1 বছরের কাছাকাছি। জাভার এক ধরনের, ফিঞ্চের এক ধরনের। তো যে যেরকম বয়সে প্রকৃতি তার আয়ুকাল অনুসারে তার মানে অ্যাডাল্ট যে ব্যাপারটা, সে মানে সে বড় হচ্ছে, উপযুক্ত হচ্ছে, সে বংশ বৃদ্ধি করার জন্যে নেচার হোক বা ক্যাপটিভে হোক একটা নির্দিষ্ট নিয়ম আছে। এটা গেলো, এই নিয়মটাকে আপনাকে পালন করতে হবে। ব্রিডিংয়ের সময় এই যে আমরা বলি না এই খাওয়াচ্ছি সেই খাওয়াচ্ছি না, ডেলি রুটিনের মধ্যে আপনার যা খাবার থাকবে সেখানে ব্যালেন্স ডায়েট মেনটেন করুন। তাহলে ওই ব্রিডিংয়ের সময়, পরীক্ষা দেওয়ার সময় অত্যাধিক পড়ার কোনো দরকার নেই। ঠিক আছে, ব্রিডিং মানে হাইফাই কিছু নয়, আবার হাইফাইও কিছু। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে সারা বছর যে খাদ্যটা পাখিকে প্রোভাইড করে আসছেন, বিশেষ করে সফট ফুড, সেই ছাড়া যদি আমরা মেনটেন করে চলি, যেখানে নিউট্রিশনটা পর্যাপ্ত ঠিকঠাক মতন এবং কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটি ফুড। তবে হ্যাঁ, ব্রিডিংয়ের একটা কনসেপ্ট হচ্ছে, ওরা পাখিরা যারা মাদার পেয়ার তারা নির্বাচন করে যে আমার কাছে কীরকম খাবার আছে, আমি আমার এতগুলো বাচ্চা, এটাও মাথায় ধরে রাখুন। বার্ড সাইকোলজিতে এটাও আমরা বুঝতে পারি যে খাবার অনুযায়ী ওরা কিন্তু ডিম পাড়াও কিন্তু ক্যালকুলেট করে, যে আমার এতগুলো বাচ্চাকে আমি এই ধরনের খাবার, এতটা কোয়ান্টিটি খাবার আছে আমি প্রোভাইড করতে পারি বা আমি খাওয়াতে পারি ইত্যাদি। সেই জন্যে কোয়ান্টিটিটা ব্রিডিংয়ের সময় একটু বাড়িয়ে দেবেন, যাতে তো সাইকোলজিক্যালি এটা মনে হয় যে আমার কাছে আমরা খেয়েও একটা পর্যাপ্ত পরিমাণে খাবার আমার কাছে আছে, যেটা আমি আমার বাচ্চাকে ফিড করাতে পারি। করে দেখুন, লাভ হবে। মানে উইদাউট প্র্যাকটিক্যাল কিছু জিনিস আমি শেয়ার করি না, ওদের সঙ্গে থেকে যেটা বুঝেছি সেইটাই শেয়ার করছি। এই যে আমি এই খাওয়াবো সেই খাওয়াবো, এক ফুড খাওয়াবো না, ডেলি লাইফে যা খাওয়াচ্ছেন, ডেলি প্রত্যেক দিন যে আপনার ফুড হ্যাবিট, সেই ফুড হ্যাবিটেই আপনার পাখি রেডি হচ্ছে। এবার ব্রিডিংয়ের একটা দুখানা কিছু জিনিস বড় পার্ট, এই কনসেপ্টটা একটা আছে যেটা হচ্ছে ডিওয়ার্মিং। আপনি ন্যাচারাল করান,
আপনি হোমিওপ্যাথিকে করান, আপনি অ্যালোপ্যাথিকে করান, সেগুলো আমি সেকেন্ড পার্টে চলে যাচ্ছি। বাট ডিওয়ার্মিং একটা পার্ট থাকে। কিন্তু এখানে বলে রাখি, যারা রেগুলার লাইফে আপনি নিম পাতা বা কালমেঘ পাতা পাখিকে প্রোভাইড করে থাকেন সপ্তাহে 2-3 দিন করে, তাদের ডিওয়ার্মিংয়ের বিশেষ দরকার নেই, যদি আপনার পাখি সেটাকে ভালো মতন ইনট্যাক্ট করে, মানে খায়। তাহলে অটোমেটিক্যালি ডেলি লাইফে তার শরীর থেকে ডিটক্স হচ্ছে, মানে টক্সিন যত পদার্থ বেরোচ্ছে, ওয়ার্মিং ডিওয়ার্মিং হচ্ছে সমস্ত কিছু। কারণ এটা আমি নিজের, আমার কাছে প্রুভেন, এটা আমার প্রমাণ রয়েছে। এটা আমার পাখি কোনোদিন ওই কেমিক্যাল বা হোমিওপ্যাথিক দিয়েও ডিওয়ার্মিং করায় না। আমার ন্যাচারাল নিম পাতা চলে, কালমেঘ পাতা চলে, মাঝে মাঝে পাই, ওটা দিয়েই করে। তার না আছে তার ব্রিডিং সমস্যা, না আছে তার হেলথ ইস্যু, না কোনোদিন কৃমি বেরোতে দেখেছি। তো সেটা আপনারা যারা করছেন, অনেকেই যারা বলেন যে আমরা ন্যাচারাল করি, তাহলে আর কোনো হোমিওপ্যাথিক কেমিক্যালের দিকে যাওয়ার দরকার নেই। হোমিওপ্যাথিক কেমিক্যাল মানে হোমিওপ্যাথিক অ্যালোপ্যাথি। এবার একটা মেন পার্ট, যে পাখির নেস্টিং বক্স বা নেস্টিং ম্যাটেরিয়াল, যেমন বদ্রি কোনো কিছু দরকার লাগে না, অটোমেটিক্যালি ওর বাচ্চা হওয়ার পর ড্রাই পটি করে, ওইটাই নেস্টিং ম্যাটেরিয়ালে পরিণত হয় বাচ্চার ক্ষেত্রে। কিন্তু কনুর ধরুন, ককটেল ধরুন, লাভবার্ড ধরুন, জাবা ধরুন, ফিঞ্চেস ধরুন, এদের নেস্টিংটাকে বেটার করতে হবে। কারণ ওই ঘরটাই হচ্ছে ওদের বংশবৃদ্ধির ঘর। আপনি ঝুড়ি লাগান, হাঁড়ি লাগান, বক্স লাগান, যে কোনো কিছু লাগান, তো এই জায়গাটাকে আপনাকে একটা স্যাটিসফাই জায়গায় ওদের নিয়ে আসতে হবে। এই নয়, তবে হ্যাঁ, ব্রিডিংয়ের আরও একটা জিনিস দেখুন ইনক্লুড করছি। আমি এই ভিডিও ক্লিপটা অনেকবার দেখিয়েছি, তবে একবার দেখাচ্ছি ছোট হিসাবে, যে যারা ব্রিডিং নেস্টিং মেটেরিয়াল ইউজ করেন, সেখানে 1 ইঞ্চি মতন মোটা হবে, না হলে ডিম, তার বেশি হলে আবার ডিম ঢুকে যাবে ভেতরে। ওরা যখন ডিম পারবে তা দিতে বসবে, প্রেশারে ডিপ হয়ে গেলে ঢুকে যাবে। 1 ইঞ্চি মানে হচ্ছে সঠিক নিয়ম, মানে মানে রেশিওটা। তাতে কী হবে, স্প্রে লেগটা হয় না, অনেকে স্প্রে লেগ হয়ে যায় থেকে। তো নেস্টিং মেটেরিয়াল বা নেস্টিং হাঁড়ি, মগস, ঘুড়ি যেটাই দিন, এটা প্রপার ওয়েতে দিন, যেখানে যা দরকার সেটা দিন। অনেক ক্ষেত্রে যে এই ব্রিডিংয়ের হাঁড়ি বা বক্সে পোকামাকড় হয়ে যায়, সেই জন্য হলুদ গুঁড়ো, কর্পূর, রিসেন্ট আমি একটা ভিডিও করে দেখিয়েছি কনুরের ওপর, যেটা শান্তনু বার্ডস ক্যাট চ্যানেলে আছে। হিন্দি না বুঝলেও কী মেশাচ্ছি না মেশাচ্ছি সেটা অন্তত বুঝতে পারবেন। যেখানে কর্পূর মিশিয়েছি, হলুদ মিশিয়েছি, ইনফ্যাক্ট আমার নিজস্ব পাউডার আছে, সেটা আমি এখন কাউকে সেল করি না। ঠিক আছে, আমি নিজেই ইউজ করি, আর আশেপাশে যারা আমার চেনাশোনা ব্রিডার আছে তাদের দিয়ে থাকি। তো সেটা আপনার আমার আলাদা ব্যাপার, সেটা পুরোপুরি আয়ুর্বেদের মাধ্যমে প্রায় 8, 10, 12 রকম জিনিস দিয়ে তৈরি। বাদ দিন, আপনাকে এত কমপ্লিকেশনে যেতে হবে না বা নিতেও হবে না। কর্পূরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, নিম পাতাকে ডাইরেক্ট দিতে পারেন, কাঁচা শুকনো লঙ্কা হয় না সেইটা, আর আপনি অল্প একটু লবঙ্গর গুঁড়ো বা গোলমরিচের গুঁড়ো ইউজ করতে পারেন। এই সমস্ত স্মেলে আপনার পোকামাকড়টা হবে না। ঠিক আছে, এবার নির্ভর করছে আপনার পাখি যদি ডায়রিয়ার টেন্ডেন্সি থাকে, তাহলে তো আপনাকে নেস্টিং মেটেরিয়াল কুইকলি চেঞ্জ করতে হবে বা বদলাতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে বাচ্চা হওয়ার পর। এবার দেখছেন যে আপনি হাঁড়ি বক্স দেওয়ার পর আপনার পাখি, যারা V+ খাওয়াচ্ছেন তাদের ন্যাচারাল ব্রিড হবে, পরেও দেখেছেন আপনারা, যারা নতুন নিয়েছেন জানেন না। V+ 15 দিন 1 মাস ইউজ করে দেখুন, তার বেনিফিট আপনি নিজেই বুঝতে পারবেন। যারা যারা নিয়েছে তারা তারা জানে যে এর কার্যকারিতাটা কী। তো সেই ক্ষেত্রে যারা ইউজ করছেন তারা মন দিয়ে করুন, কোনো মেডিসিনের সাপোর্ট দরকার নেই। তবে হ্যাঁ, এখানে বলে রাখি, আমি আগেও বলেছি এখনও বলছি, ক্যালসিয়ামের একটা পর্যাপ্ত পরিমাণে সাপোর্টের দরকার লাগে, সেই সময় আপনি নিশ্চয়ই দিন এই সময়, না হলে কিন্তু ফিমেল উইক হয়ে যাবে। আর যারা ধরুন খাওয়া দাওয়া বা এই ধরনের সাপ্লিমেন্টকে ইউজ করতে পারছেন না বা করছেন না বা করার ইচ্ছে নেই বা দরকারও নেই, আমি এটাও বলছি দরকারও নেই, যদি আপনি পর্যাপ্ত ঠিকঠাক মতন খেতে দেন তাহলে V+এরও দরকার নেই। খাওয়াটা হচ্ছে বড় ব্যাপার। সেই ক্ষেত্রে যে যারা মেনটেন করতে পারছেন না, তারা হোমিওপ্যাথিক অ্যালোপ্যাথিকে এসে আপনাকে সাপ্লিমেন্ট ইউজ করতে হবে পাখিটাকে ব্রিডিং মোডে আনার জন্য। এইটাই হচ্ছে মেন ব্যাপার, যে ব্রিডিং মোডে কী করে, জঙ্গলে পাখি কী করে ব্রিডিং মোড, তাকে ভিটামিন ক্যালসিয়াম কে খাওয়ায়, আমার কনসেপ্ট হচ্ছে এটা। সেই জন্য আমার ঘরে যখন পাখি হাঁড়ি বক্স দেবার আগে তাদের টেন্ডেন্সি আমি বুঝে যাই, যে না এই উপযুক্ত একদম ব্রিডিংয়ের জন্য, আমি বক্স লাগাই, হাঁড়ি লাগাই, ঠিকঠাক তারা সিলেক্ট করে নেয় নিজেদের হাঁড়ি এবং তারা তাদের প্রসেসটা আরম্ভ করে দেয়। আমি জাস্ট তাকে ডেলি লাইফে V+ যবে থেকে ইউজ করছি তবে থেকে মানে দিতে থাকি এবং তাকে ঠিকঠাক মতন খাদ্যটা দিতে থাকি। তবে ব্রিডিংয়ের সময় পাখি যখন মুডে চলে আসে তখন তাদের একটু খাবার টেন্ডেন্সি কমে যায়, ফলে এই সময় একটা ডাইজেশন মেডিসিন আপনি ইউজ করতে পারেন। হোমিওপ্যাথিক বলে কার্বোভেজ 30, বা আপনি আলফা মাদার ইউজ করুন, বা আপনি নাক্স ভূমিকা 30 ইউজ করুন, বা এই ধরনের মেডিসিন। আর অ্যালোপ্যাথিক বলে আপনি বনিসন, নিওপেপটাইন, ভিটাজাইম ড্রপ, কার্বোজাইম সিরাপ, এই ধরনের মেডিসিনকে ইউজ করতে পারে।
এগলিং কমপ্লিট হয়ে গেলে পাখি যদি আপনার বেশিরভাগ ক্ষেত্রে 90% লোকের এটাই হয় যে পাখি ফিমেল বার্ড প্রচণ্ড উইক হয়ে যায়, প্যারালাইসিস হয়ে যায় উইকনেসের জন্যে, মরেও যায়। ফলে এই সময় শুরু থেকে আপনাকে মাল্টিভিটামিন, ক্যালসিয়াম আর একদিন অন্তর অন্তর আয়রন আর ডাইজেশন মেডিসিন চলবে। তার সঙ্গে সঙ্গে এগলেইং কমপ্লিট হয়ে গেলে যখন হ্যাচিংয়ে বসছে ভিটামিন বি কমপ্লেক্সের সাপোর্ট নিশ্চয়ই দিন। যারা ন্যাচারাল বা হেভি প্লাস ইউজ করছেন না তাদের কথা বলছি, যাদের করছেন তাদের কিচ্ছু দেওয়ার দরকার নেই। যেরকম খাবার দাবার দিচ্ছেন প্রপার রেস্ট দিন। পাখি প্রপার ব্রিড না করার আর একটা কারণ হচ্ছে প্রপার আপনারা পাখিকে রেস্ট দেন না। যেদিন এই কথাটার মানে বুঝতে পারবেন সেদিন আপনার সেট আপের সিনারিও বদলে যাবে। এটুকুনি আমি লিখে দিতে পারি, আপনার কোড পেপার 100 টাকা 200 টাকা 1000 টাকা যাই হসুন নিয়ে আসুন, আমি নিজে সাইন করে দিচ্ছি কথাটা লিখে। কারণ শুধু খাদ্য নয়, প্রপার রেস্ট আর পরিষ্কার পরিচ্ছন্নতাও একটা বড় ম্যাটার রাখে পাখির হেলথ আর ব্রিডিংয়ের ক্ষেত্রে। তো যারাই নতুন ব্রিডিংয়ে করাচ্ছেন বা করানোর এই বছর প্রথম 2024-25 ব্রিডিংয়ের জন্য রেডি করছেন পাখিকে, তারা এইভাবে রেডি করুন। এবার হ্যাচিংয়ের পর থেকে তোমার একাধিক ভিডিও আছে, তবু আমি এটাকে সেকেন্ড পার্টে নিয়ে চলে যাব, যে আর একবার আপনাদের বুঝিয়ে দেবো, যেখানে এরপর আর আমি তো আর ভগবান নই যে আপনার মাথার মধ্যে ঢুকে গিয়ে বোঝাবো। যেটুকুনি বোঝাবো সেকেন্ড পার্টে, আশা করি আপনি বুঝতে পারলে আপনার কেল্লা কথা, এইটুকুনি বলতে পারি। তো এটা হচ্ছে ব্রিডিং একটা প্রসেস, মেটিং উইথ সেলফ ফিডিং। বাচ্চার একটা কারণ হয় যে মাঝে মাঝে মুড চেঞ্জ হয়ে যায় ইত্যাদি, বাচ্চার না মা বাবা, সেই সময় আলাদা প্রসেস, যেটা আমরা সেকেন্ড পার্টে ডিসকাস করবো, কী কী কমপ্লিকেশনগুলো আছে তার সলিউশন কী। এবং ওই দিকে যখন সেলফ ফিডিং হয়ে গেছে পুরোপুরি, কী করে বুঝবেন, যখন পুরোপুরি ওই নিজের পেট নিজে ভরাতে পারছে বাচ্চা, উঠতে পারছে, মা বাবার সাপোর্ট বিশেষ লাগছে না, আপনি আলাদা করতে পারেন। অনেকে তার আগে আলাদা করে দেয়, ফলে এক্সপায়ার করে যায় বাচ্চা। প্রপার নিউট্রিশন। আর এখানে একটা জিনিস বলে রাখি, যখনই বাচ্চা বেরোলো এখানে প্রোটিন আর ফ্যাট প্রপার মেনটেন করুন, এর সঙ্গে সঙ্গে আদার্স নিউট্রিশনটাকে মেনটেন করতে হবে। যেখানে এগ ফুড প্রোভাইড করুন, চিকেন ফুড প্রোভাইড করুন যাদের হ্যাবিট আছে, এবং সেখানে অ্যানিম্যাল প্রোটিন, ভেজিটেরিয়ান প্রোটিন, ক্যানারি সিড, এই ধরনের জিনিসগুলোকে আপনাকে রাখতে হবে। এবং ভিটামিন বি কমপ্লেক্সের সাহায্য, যারা ভি প্লাস ইউজ করছেন তাদের কিচ্ছুই দরকার নেই, যারা করছেন না তাদের ভিটামিন বি কমপ্লেক্স অ্যাম্বিপ্লেক্সটা এই সময় দরকার, পলিবিয়ানের নয়। অ্যাম্বিপ্লেক্সের মানে ভিটামিন বি কমপ্লেক্স ওভারঅল গ্রোথে আপনাকে সাহায্য করবে, এবং সেটা ওই দিনে একবার দুবার না, মিনিমাম আপনার যদি কোনো টেন্ডেন্সি ডিস্টার্ব থাকে তাহলে আপনাকে 4 থেকে 5 বার একটা প্রপার ডোজ ইউজ করতে হবে, কন্টিনিউ রাখতে হবে যতক্ষণ না বাচ্চা সেলফ ফিডিংয়ে আসছে। তো এটা একটা ব্রিডিংয়ের একটা বেসিক একটা আইডিয়া আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কোর আইডিয়া আমি পার্ট 2-তে নিয়ে আসছি, আপনারা বৃহস্পতিবার দিন দেখতে পাবেন। নমস্কার।